গতকালকেও একটা অনুষ্ঠানে বলেছি, জুলাইয়ের আলটিমেট রেজাল্ট এবং জুলাইয়ের যে আলটিমেট গণ আন্দোলন, এর বীজ 17 বছর ধরে তৈরি হয়েছিল বঞ্চনা, লাঞ্ছনা, খুন, গুম, লুটপাট, অনেক কিছু দিয়ে, এবং যার পরিণতি হয়েছিল এই অগস্টের 5 তারিখে। যদি জুলাইকে, এই বিপ্লবকে 3টি ভাগে ভাগ করি আমরা, জুলাই পূর্বের, জুলাই আগস্টের ঘটনা এবং জুলাই পরবর্তী ঘটনা, আপনি খুব তীক্ষ্ণভাবে যদি নজর রাখেন তাহলে দেখবেন যে এই জুলাইকে নিয়ে আবার কি ধরনের ন্যারেটিভ, কি ধরনের ব্যবসা, কি ধরনের ভুল জায়গায় আঘাত করা হচ্ছে। মানুষের দৃষ্টিশক্তিটা পরিবর্তন করার একটা অপচেষ্টা, অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা আসি যে জুলাই কোন সিঙ্গেল ইভেন্ট না, জুলাই অনিবার্য হয়ে গেছিল 17 বছরের বঞ্চনার জন্য। এটিকে কোন কোন গোষ্ঠী, কেউ কেউ সরাসরি অস্বীকারের মধ্যে নিয়ে চলে গেছে, এবং এই 17 বছর কারা বঞ্চিত হয়েছিল, তাদেরকে আঘাত করা হয়েছিল, দেশের অর্থনীতি, শিক্ষা এবং ভিন্ন মত সবকিছুই ধ্বংসের দ্বার প্রান্তে। গণতন্ত্রহীনতার সর্বশেষ স্টেজে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু জুলাই পরবর্তীতে আমরা দেখলাম কিছু কিছু আবাল, কিছু কিছু নব্য নেতারা উঠেছে এই জিনিসটাকে সরাসরি অস্বীকার করে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, যেমন একটি দল মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টা করে পারে নাই, আপনারা 17 কেন 34 বছর চেষ্টা করেও এই 17 বছরের বঞ্চনার ইতিহাসকে মুছতে পারবেন না। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার এবং বাংলাদেশী জাতীয়তাবাদের যে শক্তি ওতপ্রোতভাবে এই বঞ্চনা শিকার হয়েছে। এটা কি মুছবেন কিভাবে? 71কে মুছতে গিয়ে, কুক্ষিগত করতে গিয়ে, এক পেশে গল্প বানাতে গিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে একসময় আপনারাও শেষ হয়ে যাবে, নিশ্চিত থাকেন। এরপরে আসেন জুলাই পরবর্তী 5 তারিখে শেখ হাসিনা ফ্যাসিবাদের বিদায়ের পর 6 তারিখে যখন প্রথম একটি ন্যারেটিভ শুনলাম যে একটা স্বৈরাচারকে বিদায় করেছি আর একটা স্বৈরাচারকে আনার জন্য না, নিশ্চিত হয়ে গেলাম পেছনে আরো গল্প তৈরি করেছে এরা, এবং টার্গেট এই জাতীয়তাবাদী। এটাও কখনো সফল হয়নি। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ তাদের রাইট ডিসিশনটা নিয়ে দেখিয়ে দিয়েছে। এই দেশ, এই জাতি খুব অল্পের জন্য বেঁচে গেছে। দেখেন, এই জাতীয়তাবাদী শক্তি সারাটি জীবন এই আন্দোলন করে গেছে, আন্দোলন করছে এবং ভবিষ্যতেও এই গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য আন্দোলন করব। আমরা কখনো রাতের অন্ধকারে এই দল কারোর সঙ্গে আপোষ করে নাই, আমরা ভবিষ্যতেও করবো না ইনশাআল্লাহ। জুলাইয়ের কাহিনী যখন আসে তখন খুব কষ্ট, খুব দুঃখ হয়। এই মাসটিতে অনেকে অনেক কিছু করেছেন, কিন্তু আমি নিজ হাতে এমন কিছু জিনিসের প্রত্যক্ষদর্শী এবং এর সঙ্গে জড়িত ছিলাম, আমি কখনোই এটা শেয়ার করিনি কোথাও, আজকে করি। রাতের অন্ধকারে, দিনের বেলায়, কারফিউ চলাকালীন আমি নিজে তাদের সঙ্গে কোঅর্ডিনেট করেছি, আমি নিজের সাথে ভয় ভীতির ঊর্ধ্বে উঠে
বিভিন্ন জায়গায় আমার মনে পড়ে লোকনাথ স্কুল রাজশাহী শহরের ওখানে এই ওভারব্রিজ, চারুকলার পাশ, এদিকে ডাসমারি ছোট একটা গাড়ি ছিল। আমি শুধু হ্যান্ডশেক করতাম আমার ছাত্রদের সাথে। আমি বেশি কিছু দিতে পারিনি, আমি মাস্টার মানুষ। আমি শুধু বলেছি, বাবা তোমরা একটু খিচুড়ি খাবা, কিন্তু মাঠ ছাড়বা না। আমার ভাইরা মাঠ ছাড়ে না। আজকে আমার এই ভাইদের নামে ট্যাগ দেওয়া হয়। আমরা অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আপনি এই ছাত্র দল নিয়ে আজে বাজে কথা বলেন, জাতীয়তাবাদী দল নিয়ে আজে বাজে কথা বলেন। এরা প্রত্যক্ষভাবে মাঠে ছিল, আমি তার সাথে। এবং সকলে মিলে না থাকলে এটা আরো প্রলং হতো, আরো অনেক দূর যেত। আমরা ছিলাম বলেই তো আজকে সেই পরিণতিটা পেয়েছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। 16 অথবা 17 তারিখ মেইন গেটের তালা ভেঙে আমরা যখন নাটোর রোড অবরোধ করি ছিলাম, অনেককেই দেখিনি। এবং সেই দিন রাতেই, রাত্রি 3টার সময় আমি যখন ঘুমিয়ে আছি, টেলিফোনের রিং বেজে উঠল। 5 মিনিট কথা হলো। আমি আমার গোয়েন্দা সংস্থা থেকে বলছি, আপনি কোথায় আছেন? আমি আমার বাড়িতে আছি। আগামীকালকে আপনি কোথায় যাবেন, আপনার প্রোগ্রাম? এগুলো কথা বলিনি আমি কোথায়। বলে আগামীকালকে আপনি নিজেই দেখতে পাবেন। আমি অত্যন্ত দুঃখিত, আপনি রাত্রি 3টার সময় টেলিফোন করবেন না, আপনি দিনের বেলা টেলিফোন করবেন। এবং আমি দেখে, আমি শুনেই তার কণ্ঠ শুনে বুঝলাম সে একজন বোধহয় বাহিনীর লোক। আর এই দেহে তো বাহিনীর রক্ত আমরাও আছে, আমারও আছে। আমাকে ভয় দেখান। আমি বললাম দিনের বেলা কথা বলবো। আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে আমার হাত ধরে যে আমি এবং আমার মেয়ে কোথায় যাব, তোমার কিছু চিন্তায় পড়ে গেলাম যে এই মুহূর্তে এই ইয়াতে সত্যি তো কালকে তো নিয়ে যেতে পারে না। আমি শুধু বললাম আমার ওয়াইফকে, আচ্ছা দেখো তো রাস্তায় পড়ে এই যে ছেলে মেয়েগুলো মারা যাচ্ছে, কত বাবা মায়ের বুক খালি হয়েছে। আমি যদি মারাও যাই তোমরা ভালো থাকবা। কোন ঐশ্বরিক শক্তি যে সেই দিন আসছিল আমার ভেতরে, আমার ওয়াইফের ভিতরে, আমি জানি না। কিন্তু ঠিক আছে, এত বড় কথা যখন বললাম যায়, আমি আর কোনোদিন তোমাকে বাধা দেব। এই কাহিনী বলিনি বলে কি আজকে আমাদেরকে বিভিন্ন ট্যাগে ট্যাগ দিচ্ছেন? কতজন করেছেন এইরকম? আমাদেরকে ফ্যাসিবাদের পাহারাদার বলে স্লোগান দেয়, কত বড় সাহস! এই অভিজ্ঞতার মুখোমুখি কতজন হয়েছেন আপনারা? আমরা সেই দলে আছি, বিলং করি। আপনারা বলেছেন মক্কা বিজয়ের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মাফ করে দিয়েছেন, আমরাও মাফ করে দিলাম। আমরা কখনো ফ্যাসিবাদকে মাফ করব না। ঠিক, কখনো ফ্যাসিবাদকে আমরা মাফ করতে পারি না। আমরা আছি, কিন্তু যে কারণে জুলাইটা হয়েছিল সেই কারণকে ডাইভার্ট করে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা আমরা কখনোই মানব না। সুতরাং জুলাই যে কারণে হয়েছিল, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, বৈষম্য দূর করা, লুটপাট দুর্নীতিহীন একটি সমাজ ব্যবস্থা তৈরি করা। বাংলাদেশের মানুষ 12 তারিখে তারই প্রক্রিয়ায় একটি ন্যাশনাল ইলেকশনে ম্যান্ডেট দিয়েছে একটি সরকার। এখনো সময় আছে, আসে আমরা একসঙ্গে এই দেশটি করি। এই দেশকে অনেক দূর নিয়ে যেতে হবে। এই দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। 4-5টি বছর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এখনই
ভারতবর্ষে যে সুবিধাটা নিয়েছেন, আমরা যারা এই আজকে এখানে বসে আছি, স্ট্রিট ডগ রাস্তার কুকুর মনে করা হয়েছিল এই 17 মাসে। কোন ভাইস চ্যান্সেলর একজন শিক্ষকের সঙ্গে, প্রফেসরের সঙ্গে এরকম বিহেভ করতে পারে এটা আমার জানা ছিল না। আমরা সেই ধরনের বিহেভ পেয়েছি। এবং এই জাতীয়তাবাদী দলকে যে নোংরা ভাষায় কথা বলা হয়েছিল, এগুলো মনে পড়লে রক্ত গরম হয়ে ওঠে। ওয়েট করেন, জনগণ যেদিন রায় দিবে সেদিন যাবেন, তার আগে ঘুণাক্ষরে ওইটা চিন্তা করবেন না। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।